প্রায় 15 দিন আগে গ্রাম থেকে চিঠি এসেছিল। মা বলল দুদিন গ্রামে গিয়ে ঘুরে আসতে। ভেবেছিলাম যাব না, কিন্তু আজকে মনটা বড় আকুপাকু করায় গ্রামে যাওয়ার সিদ্ধান্ত না নিয়ে আর পারলাম না। মোট 4টে দিনেরই তো ব্যাপার, তাছাড়া এর বেশি ছুটি অফিস থেকে পাবো না। সুকান্ত, 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 সুকান্ত। হ্যাঁ বাবু। শোন, আমার ব্যাগটা গুছিয়ে দে। আজকের দুপুরের ট্রেনে গ্রামে যাব। দুপুরের ট্রেন ধরবেন বাবু? গ্রামে যেতে রাত হয়ে যাবে না? আরে না রে, রাত হবে না। এই তো সন্ধ্যা 7-8টা বাজতে পারে, তাতে তেমন সমস্যা হবে না, বুঝলি? আচ্ছা বাবু। সুকান্ত চলে যায়। প্রায় 15 দিন আগে গ্রাম থেকে চিঠি এসেছিল। মা বলল দুদিন গ্রামে গিয়ে ঘুরে আসতে। ভেবেছিলাম যাব না, কিন্তু আজকে মনটা বড় আকুপাকু করায় গ্রামে যাওয়ার সিদ্ধান্ত না নিয়ে আর পারলাম না। মোট 4টে দিনেরই তো ব্যাপার, তাছাড়া এর বেশি ছুটি অফিস থেকে পাবো না। দুপুরের খাওয়া সেরে ব্যাগপত্র নিয়ে রওনা হলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় বের হতেই পেছনে ফিরে দেখলাম সুকান্ত ঘরের সামনেই দাঁড়িয়ে আছে। 4টে দিন সুকান্তকে একা থাকতে হবে। 4টে দিন আমার কাছে কম মনে হলেও সুকান্তর কাছে কম না। সুকান্ত, বাসায় যা, আর দাঁড়িয়ে থাকিস না। আমি শীঘ্রই ফিরে আসব, সবকিছু খেয়াল রাখিস। সুকান্তকে বিদায় দিয়ে আমি চেপে বসলাম একটা রিকশায়। রিকশাওয়ালা মামা কেমন উদ্ভট ভঙ্গিতে গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পর পর পান খেয়ে পানের পিক রাস্তায় ফেলছে। আমি কিছু বললাম না, ভাবতে থাকলাম বাড়িতে গিয়ে এবার কি কি করব। বহুদিন হলো গ্রামে পা রাখিনি। গ্রামে গেলে ফিরতে মন চায় না, মনটা হু হু করে। রিকশা থেকে নেমে ভাড়া চুকিয়ে আমি স্টেশনের দিকে রওনা দিলাম। আকাশটা কেমন কালো হয়ে আসছে। এখন শীতকাল হলেও মাঝে মধ্যেই কয়েক ফোঁটা বৃষ্টির দেখা মিলে যায়। আমি স্টেশনের ভিতরে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে একটা বেঞ্চিতে গিয়ে বসলাম ট্রেন আসার অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পরে অ্যানাউন্স হলো দুপুরের ট্রেন 2 ঘন্টা দেরি করে আসবে। এ কি হলো? সেই তো পৌঁছাতে রাত হয়ে যাবে। কেন যে সুকান্তর কথা শুনিনি তখন? এই হুটহাট সিদ্ধান্ত নেওয়াই উচিত না। নিজের উপরেই এখন রাগ হচ্ছে। এই সানাসুর সানাসুর, মুসমুসে সানাসুর আছে বাবু, নেবেন? চানাচুরওয়ালা আমার কাছে এসে দাঁড়িয়ে আছে, আমি কিছু নেব সেই আশায়। আমি চানাচুরের ঝুড়িতে উকি দিয়ে দেখলাম আরো কিছু বিক্রি করছে কিনা। চানাচুর বিক্রি করছো? অন্য কিছু নেই? আছে তো বাবু, কিছু বাদাম অবশিষ্ট আছে, নেবেন? নিলে অল্প দামে দিয়ে দেব। অল্প দামে দিতে হবে না, যা দাম তাই রেখো। তুমি বাদাম দাও। চানাচুরওয়ালা বাদাম দিয়ে চলে গেল। পুরো স্টেশন ফাঁকা। মাঝে মধ্যে 2-1জনকে হাঁটাহাঁটি করতে দেখা যাচ্ছে। সন্ধ্যা 6টা বাজতেই চারিদিক কেমন অন্ধকার হয়ে গেল। আমি ট্রেনের শব্দ শুনতে পেলাম। ক্ষীণ আলোয় দেখলাম কুয়াশা ভেদ করে চলে এসেছে ট্রেন। মনে যেন স্বস্তি ফিরে পেলাম। তাড়াহুড়ি করে উঠে পড়লাম ট্রেনে।
জানালার পাশের সিট দেখে বসে পড়লাম। ট্রেনের ভেতরে টিমটিমে আলোয় হালকা লেখার চেষ্টা করলাম। লিখতে লিখতে কখন চোখে ঘুম জড়িয়ে এলো বুঝতেই পারলাম না। চোখ খুললাম কারো ডাকার শব্দে। এক মহিলা কণ্ঠ। অবিনাশ দা, ও অবিনাশ দা, শুনছো? আমি চোখ খুলে আবছাভাবে দেখলাম একটি মেয়ে লাল শাড়ি জড়িয়ে দাঁড়িয়ে আছে। ভালো করে দেখে বুঝলাম এ আমাদের গ্রামের বিনু, মানে বিনোদিনী। আরে বিনু যে, কতদিন পর। বস বস। তা গ্রামে যাচ্ছিস নাকি? কোথায় গিয়েছিলি? হাসতে অবিনাশ দা, এত প্রশ্ন একসাথে করলে উত্তর কিভাবে দেব বলো তো? আচ্ছা, তুই ধীরে ধীরেই বল। গিয়েছিলাম এক বন্ধুর সাথে দেখা করতে। ট্রেন দেরি করে এলো, তাই দেরি হয়ে গেল। এখন গ্রামের দিকেই যাচ্ছি। তা এত রাতে ফিরবি কিভাবে? পারে, তুমি আছো না? তা অবশ্য আছি। আমি না থাকলে তোর কি হতো? আচ্ছা, এসব বাদ দে। তোর ডাক্তারবাবুর কি খবর? কে? পলাশের কথা বলছো? হুম, হ্যাঁ। ও আছে গ্রামেই, হাসপাতালে ডাক্তারি করছে। বহুদিন পলাশের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না। ভাবছি এবার দেখা করেই যাব। আমারও দেখা করার বড্ড শখ অবিনাশ দা। কত অপেক্ষা করে আছি, অপেক্ষার অবসান ঘটছেই না। এবার বোধহয় তোমাকে দিয়েই অপেক্ষার অবসান ঘটবে। কি বলছিস? পলাশ তোর সাথে দেখা করছে না? কিন্তু ও তো তোর সাথে দেখা না করে থাকতেই পারে না। বুঝেছি, কাজের চাপে বেচারার প্রেমিক মন পালিয়েছে। হুম। বিনুর হাসির শব্দ কেমন যেন মনে হলো ট্রেনের কামরাটা কেঁপে উঠল। আমি মাথা থেকে এসব ঝেড়ে ফেললাম। মেয়েটা একটু বেশি চঞ্চল, তাই এভাবে হাসা অস্বাভাবিক কিছু না। আমি ব্যাগপত্র নিয়ে নামলাম। আমার পিছু পিছু বিনুও নামলো। ওর হাত ফাঁকা, হাতে কিছুই নেই। আমি দু কদম এগিয়ে পেছনে তাকাতেই দেখলাম বিনু নেই। কোথায় চলে গেল মেয়েটা? এভাবে উধাও হওয়ার তো কথা না। তাছাড়া ও বলেছিল আমার সাথে ফিরবে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও বিনুর খোঁজ পেলাম না। ধীরে ধীরে স্টেশন পুরো জনমানবহীন হয়ে গেল। আমি রিক্সা খোঁজার পায়তারা করলাম। দূর দূরান্ত অবধি কোনো রিক্সাই নেই। শুধু ঘন কালো অন্ধকার দেখা যাচ্ছে, সঙ্গে কিছু পোকামাকড়ের ডাক। অগত্যা আমি হাঁটতে শুরু করলাম। তবে গ্রামের পথ হওয়ায় এদিকটা বেশি অন্ধকার বলে মনে হচ্ছে। শহরের দিকে এখন সবে সন্ধ্যা। মনে মনে ভাবলাম পলাশের বাড়ি অবধি পৌঁছাতে পারলেই হয়। আজকের রাতটা ওর বাড়িতে থেকে আগামীকাল না হয় বাড়িতে ফিরে যাব। গুটি গুটি পায়ে এগিয়ে চললাম। কোথাও কোনো ঘর বাড়ি নেই। ভয়ে এবার একটু গাটা ছমছম করে উঠল। আমি তোয়াক্কা করলাম না। ভয় পেলে আজকে রাস্তাতেই রাত কাটাতে হবে। তাছাড়া সায়েন্সের স্টুডেন্ট হয়ে ভূতে বিশ্বাস করা বোকামি। কিন্তু সায়েন্স নেওয়াতে আমার তেমন কোনো উপকার হয়নি। উপকার হয়েছে পলাশের। মস্ত বড় এক ডাক্তার হয়েছে। শহরে ডাক্তারি করার সুযোগ পেলেও গ্রামের মানুষদের জন্য গ্রামেই রয়ে গেল। অন্যদিকে আমি হলাম ছোটখাটো চাকুরিজীবী। সাথে টুকটাক লেখার ঝোঁক তো আছেই, তাও আবার ভূত প্রেত নিয়ে। অথচ আমি ভূত প্রেতে বিশ্বাস করি না। বর্তমানে যে ছোট গল্পটা লিখছি সেটা একটা মেয়েকে নিয়ে, যে লাল শাড়ি পরে দাঁড়িয়েছিল মুখ্য চরিত্রের সামনে। লাল শাড়ি মনে পড়তেই আমার মনে পড়ে গেল বিনুর কথা। মেয়েটা হঠাৎ কোথায় চলে গেল? যাওয়ার আগে একবার আমাকে জানাবে না? ও তো এতটা দায়িত্বজ্ঞানহীন নয়। এখন রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। পুরোটা গ্রাম ঘুমে নিমজ্জিত। আমি পলাশের ঘর দেখতে পেলাম।
জানালার ফাঁকা দিয়ে হালকা আলোর রশ্মি ভেসে আসছে। পলাশ, পলাশ, ঘুমিয়েছিস? দরজা খোল। 2 মিনিট নীরবতা, কোনো সারা শব্দও পাওয়া গেল না। এত রাতে কে? আরে আমি রে, অবিনাশ। বাইরে দাঁড় করিয়ে রাখবি, ভেতরে ডাক। অবিনাশ তুই? আমি তো তোকে চিনতেই পারিনি। চিনলে কি আর বাহিরে দাঁড় করে রাখতাম? আমি ব্যাগপত্র নিয়ে ঘরের ভেতরে গেলাম। ভেতরটা হালকা গরম। এতক্ষণ বাইরে থাকার কারণে শরীরের তাপমাত্রা মাইনাসের থেকেও মাইনাসে নেমে গেছে। কিরে, এত রাতে কোত্থেকে? কই এত রাত? সবে 11টা। শহরে এটা সন্ধ্যা বলা যায়। আহা, তোর শহরের আলা বাদ দে তো। এটা গ্রাম। বিকেল 5টা বাজতেই সব নিশ্চুপ হয়ে যায়। তা তো জানি। জল দে তো একটু। গরম জল দিলে বোধহয় ভালো হয়। পলাশ উঠে জল গরম করতে গেল। একপাশের জানালার সামনেই একটা পুরনো স্টোভ রাখা। আমি ঘুরে ঘুরে তাকিয়ে দেখছি, দেয়ালে পলাশের মা বাবার সাথে পলাশের ছোটবেলার একটা ছবি টাঙানো। কিরে, কি দেখছিস? এই নে গরম পানি। তারপর বল, শহরের কি খবর? আর খবর, এই সারাদিন অফিস, তারপর বাসায় এসে ঝিমিয়ে থাকি। তাহলে সায়েন্স নিয়েছিলি কেন? ঠিকই বলেছিস, সায়েন্স নিয়ে আমার তেমন লাভ হলো না। এর থেকে সাহিত্য নিয়ে লেখাপড়া করলে বোধহয় ভালোই হতো। ভালো কথা। লেখালেখির কি খবর? এই তো লিখছি টুকটাক। এবারের বইমেলায় একটা ছোট গল্প প্রকাশ করার কথা ভাবছি। একটা মেয়ের সাথে প্রেমের ছলনার কাহিনী। তারপর মেয়েটা ভূত হয়ে গেল। দারুণ না? তুই আবার এসবও লিখিস? তুই তো কখনোই ভৌতিক কিছু বিশ্বাস করতি না। টেবিলে থাকা পলাশের মোবাইল ফোনটা কর্কশ স্বরে বেজে উঠল। দুজনেই হকচকিয়ে গেলাম। পলাশ বিরক্তিকর মুখ নিয়ে টেবিলের কাছে গিয়ে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে ফোন নম্বরটা দেখে বোধহয় আরো খানিকটা বিরক্তির ভাব ওর চোখে মুখে এসে জেঁকে বসলো। হ্যালো হ্যালো, কি হয়েছে? এত রাতে ফোন করেছো কেন? হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। স্যার, মর্গেজে লাশটা গত 18 দিন থেকে পড়ে আছে, সেটার একটা ব্যবস্থা করুন। সব কিছু পরিষ্কার করতে হবে তো। তুমি এখন রেখে দাও, কাল সকালে এসে আমি দেখছি। খট করে ফোনটা কেটে যায়। পলাশ মাথা চেপে বসে পড়ে। সায়েন্স নিয়ে ডাক্তার না হয়ে বেশ ভালোই করেছিস। এর থেকে তোর মতো ছোটখাটো একটা জব নিয়ে পড়ে থাকলেই জীবন শান্তিতে চলতো। হাসপাতালে 18 দিন ধরে নাকি একটা মেয়ের লাশ পড়ে আছে, কেউ এখনো খোঁজ নিতে আসেনি। এখন আমাকে বলছে সব কিছু পরিষ্কার করা হবে, লাশের একটা ব্যবস্থা করতে। এত রাতেই ঝামেলা ভালো লাগে বল? কি আর করবি, এটা তো তোর ডিউটি। ডাক্তার হিসেবে এটা তোর কর্তব্য। চল, তোর সাথে আজ আমিও যাব। সত্যি যাবি? হ্যাঁ, যাব না কেন? চল, একটু তাজা হয়ে আসি, গ্রামের ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে। তারপর তোর হাসপাতালটাও দেখা হয়ে যাবে। পলাশ আমাকে নিয়ে ছুটলো হাসপাতালের দিকে। পলাশের চোখে মুখে আগে যেমন একটা চঞ্চলতা ছিল, তা যেন এবার আর নেই। বুঝলাম কাজের চাপে চঞ্চলতা ভাবটা উড়ে গিয়ে গম্ভীর ভাবটা তার জায়গা করে নিয়েছে। পুরোটা গ্রাম নিঝুম হয়ে আছে, কোথাও কোনো গাড়ি ঘোড়া নেই। ঠান্ডা বাতাস বইছে, কুয়াশা ভেদ করে আমরা এগিয়ে চললাম। এত ঘটনার মাঝে আমি বিনুর কথাটা পলাশকে বলতেই বেমালুম ভুলে গিয়েছিলাম। কিছুক্ষণ হাঁটার পরে একটা ভাঙাচোরা পুরনো হাসপাতালের সামনে এলাম। হাসপাতালের উপরে বড় বড় করে লেখা লাইফ কেয়ার হাসপাতাল। আমি মনে মনে ভাবলাম, এই জায়গাটা আমার ভৌতিক গল্প লেখার সঠিক জায়গা। এখানে মানুষ চিকিৎসা করতে আসে নাকি ভৌতিক অভিজ্ঞতা অর্জন করতে আসে? কিরে চল, দাঁড়িয়ে পড়লি কেন?
পলাশের ডাকে হকচকিয়ে উঠলাম। ওর পিছু পিছু এগিয়ে চললাম। শবঘরের জন্য তেমন কোনো বিশেষ ব্যবস্থা নেই। হাসপাতালের পাশে একটা ভাঙাচোরা ছোট্ট ঘর, সেখানে বড় বড় অক্ষরে লেখা শবঘর। আমি আর পলাশ ঘরের ভেতরে ঢুকলাম। গ্রামের হাসপাতাল বলে লাশ ফ্রিজার করে রেখে দেওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই, তাই 18 দিনের লাশটাই একটু গন্ধ বের হতে লাগলো। আমি আর পলাশ নাক মুখ চেপে এগিয়ে গেলাম। ভেতরে একজন অল্প বয়স্ক ছেলে কাজ করছে অনায়াসে। এদের নাকে বোধহয় গন্ধ টন্ধ লাগে না। স্যার, আপনি এসেছেন? ইনি কে? লাশের বাড়ির কেউ? না না, ইনি আমার বন্ধু, শহর থেকে এসেছে। তুমি এক কাজ করো, লাশটাকে বাইরে বের করার ব্যবস্থা করো, আমরা বাইরে দাঁড়াচ্ছি। আমার কেমন যেন মেয়েটার লাশটা দেখার খুব ইচ্ছে জাগলো। আচ্ছা পলাশ, আমি একবার লাশটাকে দেখতে চাই, হয়তো আমি চিনে ফেললাম। তুই লাশ দেখবি? চিনবি না তো? দেখতে ক্ষতি কি, চল দুজনেই দেখি। 18 দিনের লাশ, কিন্তু সহ্য করতে পারবি তো? পলাশ, আমিও কিন্তু সায়েন্সের ছাত্র। দুজনে মিলেই লাশ দেখতে গেলাম। লাশের মুখটা ঢাকা, তবে কাপড়ে লাল রঙের পুরনো রক্তের দাগ। পলাশ লাশের মুখটা থেকে কাপড় সরাতেই আমি আঁতকে উঠি। এত জঘন্যভাবে থেতলে গেছে মুখটা যে ভালোভাবে বোঝারও জো নেই। আমি তবুও দেখার চেষ্টা করলাম। এবার দ্বিতীয়বারের মতো আমি আবার আঁতকে উঠলাম। এ তো বিনু। হ্যাঁ, বিনুর মতোই তো দেখাচ্ছে, কিন্তু বিনু তো কিছুক্ষণ আগেও আমার সাথে ছিল, আর এই লাশটা তো 18 দিন আগের। আমি পলাশকে বলতে লাগলাম, পলাশ, পলাশ, এটা বিনু, বিনু এটা। পলাশ, ভালোভাবে দেখ, এটা তোর বিনোদিনী। আরে কি সব বলছিস? ওর তো বিয়ে হয়ে গেছে, ও এখানে আসবে কোত্থেকে? এটা ও না। আর আমার বিনুকে আমি চিনব না? 18 দিনের লাশ তো, চোখ মুখ ভসকে গেছে বলে খানিকটা বিনুর মতো মনে হচ্ছে। এবার চল চল, কাজ হয়ে গেছে, আমরা বাড়ি ফিরে যাব। আগামীকাল এই লাশের সৎকার হবে। আমি বারবার করে চেষ্টা করলাম পলাশকে বলার জন্য যে এটা বিনু, কিন্তু ও আমার কোনো কথাই শুনল না। অগত্যা আমাকে ওর সাথে বাড়ি ফিরে যেতে হলো। রাতে দুজনেই শুয়ে আছি, কারো চোখেই ঘুম নেই, তবে পলাশের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। বিনুর যে বিয়ে হয়েছে তা তো তুই আমাকে বললি না। বলার সুযোগ পাইনি, আর এই ক্ষতটা বারবার মনে করতে চাই না। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আদৌ কি পলাশ আমাকে সত্যি বলছে, নাকি কোনো কিছু লুকিয়ে যাচ্ছে? তাছাড়া আজ ট্রেনে যখন বিনুর সাথে দেখা হলো, তখন ওর পরনে আমি লাল শাড়ি দেখেছিলাম, কিন্তু হাতে কোনো শাখা পলা বা কপালে কোনো সিঁদুর কিছুই তো দেখতে পাইনি। বিনুর কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানা নেই। সকালে উঠে সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পলাশ দরজায় দাঁড়িয়ে আছে আমাকে বিদায় দেওয়ার উদ্দেশ্যে। আমি পেছনে ঘুরে বললাম, গতকাল ট্রেনে বিনুর সাথে আমার দেখা হয়েছিল, তবে ওর হাতে কোনো শাখা পলা বা কপালে সিঁদুর ছিল না। তোর কথা মিথ্যা প্রমাণিত হলো। বিনুর বিয়ে হয়নি। তবে বিনু গতকাল আমার সাথে থাকলে হাসপাতালে 18 দিন আগে ওর লাশ আসলো কিভাবে? এটুকু খটকায় আমার এখনো লেগে আছে। আচ্ছা, আসছি আমি। খেয়াল করলাম পলাশের মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেছে। হয়তো ওর মাথাতেও গোলমাল ঢুকে গেছে, হয়তো পলাশ ওর মিথ্যার সাথে হিসাব মিলাতে পারছে না। 2 দিন কেটে গেছে, আমার ছুটির সময়ও শেষ। এবার শহরে চলে যেতে হবে। শহর থেকে খালি হাতে আসলেও গ্রাম থেকে শহরে ফেরার সময় 2 হাত ভর্তি করে জিনিসপত্র নেওয়া হয়। আমি ভাবলাম যাওয়ার সময় পলাশের সাথে একবার দেখা করে যাই। মা কিছু খাবার দিয়েছেন, পলাশকেও দিয়ে যাই।
বেচারা একা একা থাকে, কি খায় না খায় কিচ্ছু দেখা হয় না। যেই ভাবা সেই কাজ। আমি পলাশের দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছি, তবে পলাশের কোনো সাড়া শব্দ নেই। পলাশ, এই পলাশ, ঘুমাচ্ছিস নাকি? আমি অবিনাশ রে, দরজা খোল। এই পলাশ, এবার কিন্তু আমি দরজা ভেঙে ঢুকবো বলে দিলাম। আমার হুমকি শুনে পলাশ দরজা খুলে দিল। চুলগুলো কেমন সব এলোমেলো, চোখের নিচে কালো দাগ, ঠোঁট দুটো ফেটে চৌচির হয়ে গেছে। কিরে, কি হলো তোর? দুদিনে এমন অবস্থা কিভাবে হলো? ও ফিরে এসেছে, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচা অবিনাশ। কি এমন ঘটলো তোর সাথে? আমাকে খুলে বল সব, না হলে আমি তোর সাহায্য করব কিভাবে? তুই আজকে রাত্রে আমার সাথে থাক, আমি কাল তোর সাথে শহরে চলে যাব, আমি আর এখানে থাকবো না। আচ্ছা ঠিক আছে, শান্ত হয় এবার। আমি থাকবো তো তোর সাথে, কালকে তোকে সাথে নিয়েই আমি শহরে যাব। এবার বল তো কি হয়েছে? শহরে গিয়ে সব বলবো, এখন আমি কিছু বলতে পারবো না, আমাকে জোর করিস না। পলাশ কিছু বলল না। আমার মনে খটকা লাগলো। 2 দিন আগেও পলাশ আমার থেকে কিছু লুকিয়েছিল, তবে সেই গোলমাল আমার মাথা থেকে এখনো বের হয়নি। আমিও আর জোর করলাম না, দেখি পলাশ কি বলে এবং পরবর্তীতে কি হয়। রাতে আমি আর পলাশ ঘরে বসে আছি। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, তবে পলাশ ঘুমাচ্ছে না। ও সারাক্ষণ কার যেন অপেক্ষা করে যাচ্ছে, খানিকক্ষণ পর পর চমকে উঠছে। কিরে, ঘুমাবি না? অনেক রাত তো হলো, এভাবে না ঘুমিয়েই চেহারার 12টা বাজিয়েছিস। এভাবে চলতে থাকলে তোকে বিয়ে দিব কিভাবে? আমার হাস্যকর কথায় পলাশের তেমন প্রতিক্রিয়া দেখতে পেলাম না, তাই আমিও থেমে গেলাম। ঘুমানোর চেষ্টা করলাম খানিকটা। সেই তো আগামীকাল শহরে গিয়ে আবার কাজের টেবিলে বসে পড়তে হবে। হঠাৎ করে কে যেন জোরে জোরে ধাক্কা দিতে লাগলো দরজায়। পলাশ এবার জোরে সোরে চমকে উঠল, চিৎকার করে বলতে লাগলো, ও এসেছে, ও এসেছে অবিনাশ, আমাকে বাঁচা তুই, ও আমাকে নিয়ে যেতে এসেছে, আমি যাব না। দেখলাম বাইরে বিনোদিনী দাঁড়িয়ে আছে। সেই লাল শাড়ি পরা, চঞ্চল ভাবটা মুখে এখনো স্পষ্ট। হাসি হাসি মুখে আমাকে দেখতে লাগলো। আরে বিনু যে, বাইরে দাঁড়িয়েছিস কেন? আয় আয়, ভেতরে আয়। 2 দিন আগে তুই ট্রেনে থেকে নেমে যে কোথায় চলে গেলি খুঁজেই পেলাম না। তোর না কথা ছিল আমার সাথে বাড়িতে ফেরার? বিনু কোনো কথা বলছে না। পলাশ এবার বিনুকে দেখে কান্নাকাটি শুরু করে দেয়। আমার ভুল হয়ে গেছে বিনু, আমাকে ক্ষমা করে দে, আমি এমন ভুল আর কোনো দিন করব না, আমার ভুল হয়ে গেছে। এই যে তুই আমার কাছে ক্ষমা চাইছিস, আমি তোকে ক্ষমা করে দিলে কি আমি জীবিত হয়ে ফিরে আসতে পারবো? আমি তোকে ভালোবাসতাম পলাশ, আর সে তুই কিনা আমার ভালোবাসার সাথে বেইমানি করলি। আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমাকে তুলে দিলি তোর বন্ধুদের হাতে। আমি কি খেলার পাত্র ছিলাম? দুজনের মধ্যে কি নিয়ে কথা হচ্ছে তা আমি বুঝতে পারলাম না। আমি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম পলাশ এবং বিনুর দিকে। বিনুর শরীরটা আস্তে আস্তে যেন কেমন হয়ে গেল, একদম মরা মানুষের মতো। যেমনটা আমি ওই হাসপাতালে লাশের দেখেছিলাম, ঠিক তেমনটাই। অন্যদিকে পলাশ ভয়ে কুঁকড়ে যেতে লাগলো, বারবার বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে যাব না, আমাকে বাঁচতে দাও। কি হচ্ছে কি এসব এখানে? বিনুর এই অবস্থা হলো কিভাবে? বিনু, বিনু, তোমাকে আমি হাসপাতালের মর্গে দেখেছিলাম, তাই না? হ্যাঁ অবিনাশদা, তুমি ঠিকই বলেছ, সেটা আমিই ছিলাম। হয়তো পলাশ তোমাকে বলেছিল সেটা আমি ছিলাম না। যদি পলাশ সত্যিটা স্বীকার করত, তাহলে পলাশের কুকীর্তি সব ফাঁস হয়ে যেত। পলাশের কুকীর্তি? পলাশ কি করেছে? আর তোর সাথেই বা কি হয়েছে? আমি পলাশকে ভালোবাসতাম অবিনাশদা। এই হাসপাতালে চাকরি পাওয়ার পর পলাশ কেমন যেন বদলে যেতে লাগলো। নতুন নতুন ডাক্তারের সাথে বন্ধুত্ব হওয়ার পর
ও আমাকে বেমালুম ভুলে যেতে লাগলো। সে নিয়ে আমার কি অভিযোগ? একদিন আমি বললাম, তুমি আমাকে মোটেও সময় দাও না, একটু আমাকে ঘুরতেও নিয়ে যাও না। পলাশ রাজি হলো, সে আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমি বেজায় খুশি। আমি লাল শাড়ি পরলাম, পলাশের মনের মতো সাজলাম। বিকেলের দিকে পলাশ কয়টি ডাক্তার সহ আমার সাথে দেখা করতে এলো। আমার মনটা খারাপ হলেও তবু একটু ভালো লাগছিল। ভেবেছিলাম সবাইকে নিয়েও তো ঘুরতে এসেছি, পরে কোনো একদিন না হয় একসাথে সময় কাটানো যাবে। সেদিন আমি বুঝতে পারিনি যে এই পলাশ আমার পলাশ নেই। ডাক্তার বন্ধুদের আমাকে বেজায় পছন্দ হলো। পলাশকে বলল আমাকে যেন এক রাতের জন্য হলেও তার বন্ধুদের হাতে তুলে দেয়। পলাশ কেন যেন রাজি হয়ে গেল। কোনো প্রেমিক পারে তার প্রেমিকাকে অন্য পুরুষদের হাতে তুলে দিতে? আমার প্রেমিক পেরেছে, আমাকে তুলে দিল তাদের হাতে। সারা রাত আমার উপরে তারা অত্যাচার করলো। পলাশ একটিবারের জন্য খোঁজ নিতে আসেনি। সে ভেবেছিল আমি নাকি উপভোগ করছি। সকালে আমার কাছে পলাশ আসলো। আমার তখন অবস্থা খুবই ভয়াবহ। তখন একটু নিঃশ্বাস আমার মধ্যে ছিল, কিন্তু পলাশ ভাবল আমি হয়তো মারা যাব। তাই আমাকে জঙ্গলে ফেলে দিয়ে পলাশ চলে আসলো নিজের জীবন সাজাতে। আমি কত কষ্টে কত যন্ত্রণা নিয়ে জঙ্গলের মধ্যে মরেছি তা শুধু আমি জানি। আসলে বড় জায়গায় ডাক্তারি করার অফার পলাশ কোনোদিনই পায়নি। তাই ভেবেছিল এই ডাক্তারের সাথে মিলে চলতে পারলে ও শহরে ডাক্তারি করতে পারবে, নিজের জীবনটা সাজাতে পারবে। কিন্তু পলাশ ভুলে গেল ওর জীবন আমিই একমাত্র সাজাতে পারি, আমি ছাড়া ও এলোমেলো। এবার তুমি বলো অবিনাশদা, এই মানুষটাকে আমি কি করব? ছেড়ে দেব? তাহলে তো আমি পুরো ভালোবাসার সমাজের কাছে অপরাধী হয়ে যাব। তাই আমি ওকে নিতে এসেছি, ওকে আমার সাথে নিয়েই যাব। বিনু খুশি হলো। পলাশকে টেনে হিচড়ে নিয়ে গেল ঘরের বাইরে। আমি চোখ মুখ বন্ধ করে একটা দৌড় দিলাম স্টেশনের দিকে। আমি আর কোনোদিন এই গ্রামে আসতে চাই না। আমি শহরে ফিরে যেতে চাই। শহরের ইট দালানি আমার জন্য সঠিক, এই গ্রাম আমার জন্য না। এই গ্রামে বিনুর অস্তিত্ব আমাকে তাড়া করবে। এই গ্রামে পলাশের মতো বন্ধুর স্মৃতিও আমাকে তাড়া করবে। আমি মনে প্রাণে দৌড়াচ্ছি। আমি মানছি বিনু আমাকে ক্ষতি করবে না, কিন্তু পলাশের মৃত্যু আমি আমার চোখে দেখতে পারবো না। সারা রাত স্টেশনে বসে থাকার পর সকালের দিকে ট্রেন আসলো। আমি ট্রেনে চেপে বসলাম। কি সব ঘটে গেল আমার সাথে। ব্যাগ থেকে গল্পের খাতাটা বের করে দেখলাম এটাই আমার গল্প। আমি তো এই গল্পটাই লিখছি। আমার লেখাটা সম্পূর্ণ করে দিয়ে গেল বিনু। আমি আমার লেখা বিনু অর্থাৎ বিনোদিনীকে উৎসর্গ করলাম।